আমি নিশির সাথে আয়নির জন্মদিনের অনুষ্ঠানে চলে গেলাম, কিন্তু সাথে করে ফোনটা নিতে ভুলে গেছি। ফোনটা আমার রুমেই রয়ে গেল। কিছুক্ষণ পর আমি ও নিশি আয়নির বাড়িতে পৌঁছালাম। আয়নির বাড়িতে এসেই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম অনুষ্ঠানে শুধু আয়নি আর নিশির ফ্রেন্ডরা আসবে, কিন্তু এখানে নিশি আর আয়নি থেকে বড় কিছু লোকও আসছে। আর ছেলে মেয়ে একসাথে নাচ গান করছে, যা খুবই অসহ্য লাগছে। নিশি, এসব কি তুমি বললে আয়নির জন্মদিন? তাহলে এরা কারা? এরা নিশ্চয় তোমাদের ফ্রেন্ডরা না, বয়সে অনেক বড় তোমাদের, তার উপর এখানে অনেক ছেলেরাও আছে। তোমার ভাইয়া জানতে পারলে আমাকে মেরাই ফেলবে। তুমি কেন আমাকে এখানে আনলে? ভাবি, বিশ্বাস করো আমিও জানতাম না। আমি ভেবেছিলাম ও শুধু আমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করেছে, কিন্তু এখানে এসে আমিও কিছুটা হতভম্ব তোমার মতো। আর এরা মনে হয় আয়নির ভাইয়ের বন্ধুরা, কারণ এদের মধ্যে কয়েকজনকে আমি চিনি। যাই হোক, এখানে আমি আর এক মুহূর্তও থাকব না, চলো বাসায় যাই। কিন্তু ভাবি, আয়নি। আরে নিশি দোস্ত, কখন আসলি, আর এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল, দেখ সবাই আসছে। আরে এটা কে তোর পিছে? তিশা, আমার ভাবি, তোকে বললাম না, জিসান ভাইয়ের বউ। ও ও ভাবি, বাহিরে কেন, ভেতরে চলুন। আপনি তো সেই সুন্দরী, নিশি তো ঠিকই বলছে। আমার হাতটা ধরে টেনে ভেতরে নিয়ে গেল। নিশি তার ফ্রেন্ডারদের সাথে ব্যস্ত হয়ে পড়ল। অনেকবার আয়নিকে বলতে চাইছিল চলে যাবার জন্য, কিন্তু আয়নি কোনো কথাই শুনছে না নিশির। উপায় না পেয়ে আমিও ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছি। আর আল্লাহ আল্লাহ করছি, এ কোনো বিপদে ফেললা আমায়। আমি নিশিকে এই ভিড়ে অনেকবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু মিউজিক এত জোরে চলছে যে আমার গলার সুর ওর কানে পৌঁছাচ্ছে বলে মনে হয় না। কেন জানি ভীষণ ভয় লাগছে। এদিক দিয়ে জিসান ফোনটা খুলেই তিশার ফোনে কল করছে, কিন্তু তিশা কল ধরছে না। ধরবেই বা কি করে, ফোন তো বাসায়। এভাবে অনেকবার কল করার পরও যখন দেখলাম তিশা ফোন ধরছে না, তখন বাসার নাম্বারে কল দিলাম। ফোনটা মা ধরল। মা, তিশা কোথায়? কেন, তুই জানোস না? মানে, কি জানব? মেয়েগুলোকে এত করে বলে দিলাম তোকে বলে যেতে, না আর পারি না এদের নিয়ে। কোথায় গেছে, আর কার সাথে? নিশি আর তিশা। নিশির কোনো বান্ধবী আয়নি আছে না, ওর নাকি জন্মদিন আজ। ওখানে গেছে দুজন। কি, তুমি অনুমিত কেন দিলে? আরে আমি কি জানি, ওরা তোকে কিছু না বলে চলে গেছে। তাহলে তো যেতেই দিতাম না। আচ্ছা আমি রাখি। ফোনটা রেখে নিশিকে কল করলাম, কিন্তু নিশিও কল রিসিভ করছে না। মন তো চাইতাছে দুটারে সামনে পেলে একটা আছাড় মারতার। অলরেডি 8টা বাজে, আর এত রাতে মেয়ে দুটো বাহিরে, তার উপর ফোনও রিসিভ করছে না। আজ শুধু বাসায় আসুক, তারপর দেখাচ্ছি বলে জিসান অফিস থেকে বের হয়ে বাসায় গেল। মা, কি হলো জিসান? ওরা আসেনি এখনো? না রে বাবা, দুজনকেই কল করছি কিন্তু কেউ কল ধরছে না। এখন তো আমারও টেনশন হচ্ছে। ওকে, তুমি টেনশন করো না, আমি দেখছি বলে জিসান রুমে গেল। ফ্রেশ হওয়া দরকার আগে। ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করার সময় তিশার ফোনটা রুমে পায়, রাগের চোটে ফোনটা আছাড় মারে। কাপড় চেঞ্জ করে সোজা বাহিরে চলে যায়। ড্রাইভারকে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নেয়। বিকেলে তিশা ও নিশা যে গাড়ি দিয়ে এসেছে আয়নির বাসায়। এত রাত হয়ে গেছে, নিশির কোনো খবর নেই। চিন্তা করতে করতে কারো সাথে ধাক্কায় হাতের জুসটা আমার শাড়িতে পড়ে গেল। আরে ভাবি, কি হলো? আয়নি, এই তো জুসটা পড়ে গেছে শাড়িতে। ভাবি, এক কাজ করো, তুমি আমার রুমে গিয়ে পরিষ্কার করে নেও, তা না হলে দাগ লেগে যাবে। এই শুনো, ভাবিকে আমার রুমটা দেখিয়ে দেও। আমাকে একজন সার্ভেন্ট আয়নির রুমটা দেখিয়ে দেয়।
আমি রুমে গিয়ে শাড়িটা ভালো করে পরিষ্কার করে নিই। রুম থেকে বের হতে নিব দেখি সামনেই কিছু মানুষ জড়ো হয়ে কথা বলছে, হাসাহাসি করছে আর ডাহরিংস করছে। তা দেখে আমার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। কারণ যখন এসেছিলাম তখন কেউ ছিল না, হয়তো সবাই সামনের রুমে ছিল, এখন বের হয়ে গিয়েছে। আমি আর কিছু চিন্তা না করে শাড়ির আঁচলটা দিয়ে ভালো করে নিজেকে ঢেকে তাদের পাশ কেটে চলে যেতে নিলাম। হঠাৎ করো ডাককে দাঁড়িয়ে গেলাম কিন্তু আমার বুকটা ধকধক করছে ভয়ে। কারণ এখানে আমি একা, আর সবগুলো ছেলেই ডাহরিংস করা। আমি ভয় ভয় পেছনে না ঘুরেই, জি বলুন। হু আর ইউ? আর এখানে কি করছেন? পার্টি তো নিচে। আপনি এখানে কেন? নিলয়, আয়নির ভাই। আসলে মি একটু আমতা আমতা করে। শাড়িতে জুস পড়েছিল, তাই আয়নি আমাকে এখানে পাঠালো। আমি একবারের জন্যও ঘুরলাম না। তখন ওদের মধ্যে একজন বলল, আরে একটু সামনে ঘুরুন। আমরা দেখতে এত খারাপ না, এ কথা বলি সবাই হাহা করে হেসে উঠল। আমি চলে যেতে নিলে কেউ আমার নাম ধরে ডাক দেয়, তিশা। আমি চমকে যাই, সাথে সাথে পেছনে তাকাই। এ কি এত রনি, রায়হান ভাই আর জিসানের ফ্রেন্ডা। লোকটা সেদিনও আমার কাছে সুবিধার মনে হয়নি, আর আজ তার সাথেই দেখা। খোদা! আরে দেখি তিশা, তুমি এখানে, তোমাকেই স্মরণ করছিলাম, আর তুমি দেখি সত্যিই আমার সামনে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটু ছুঁয়ে দেখি। রনি ভাইয়া আমার হাতটা ধরতে এলে আমি দুপা পেছনে চলে যাই। আরে রেরে ভয় পাও কেন? ভালোই হলো তোমাকে এখানে পেলাম, সেদিন তো কথাই বলতে পারিনি। মেয়েটা কে রনি, তুই চিনিস? নিলয়। আরে রায়হানকে চিনোস না? ওর বোন তিশা। মেয়েটা অদ্ভুত সুন্দর, আর সবথেকে সুন্দর ওর চোখের চাউনি। কেমনভাবে যেন তাকায়, অনেকটা মায়া কাজ করে। দেখলে দেখতেই মন চায়, চোখ যেন ফিরানো যায় না। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে রনিকে ভীষণ ভয় পাচ্ছে, হয়তো ওর স্বভাব সম্পর্কে অবগত। রিল্যাক্স ব্রো, ওকে যেতে দে। আমাদের ক্লাসমেটের বোন, তাই। আপনি যেতে পারেন। নিলয়। আমি চলে যেতে চাইলে আমার পথ আগলে রনি দাঁড়ায়। আমি ভীষণ ভয় পাই। ভয় সেই ছেলেটার দিকে তাকাই, কারণ একমাত্র তার চোখে আমি আমার জন্য কোনো খারাপ কিছু দেখতে পাইনি। মেয়েটো অদ্ভুতভাবে আমার দিকে তাকায়, মনে হয় চোখের ইশারায় বলছে তাকে সেভ করতে। তার চোখের ভাষা আমি পড়তে পারছি। আমি গিয়ে রনিকে সরে যেতে বললাম। কিন্তু রনি সরবে না। রনি কি করছিস? যেতে দে ওকে। এভাবে সিন ক্রিয়েট করবি না আমার বাসায়, তোর ডাহরিংস একটু বেশি হয়ে গিয়েছে বলে মনে হয়। এই জাহিদ, ওকে নিয়ে যা। জাহিদ রনিকে ধরতে এলে জাহিদকে ধাক্কা দেয়। আই এম ওকে দোস্ত। আমার নেশা এখনো চড়েনি, জানোস ওকে প্রথম দেখার পর থেকেই কোনো নেশা কেন জানি ধরেই না, তাই কথা বলতে দে। চলো তিশা আমার সাথে। রনি আমার হাতটা ধরতে এলে আমি নিলয়ের পেছনে চলে যাই। প্লিজ ভাইয়া, সেভ মি, প্লিজ। পারি না, কান্না করে দি। রিল্যাক্স, আমি আছি, আপনি ভয় পাবেন না। নিলয়। রনি নিলয়কে সরিয়ে তিশার কাছে যেতে চাইলে কেউ এসে রনিকে ঠাসঠাস করে একটা চড় মারে। উপস্থিত সবাই শোকডা লোকটাকে দেখে। কারণ সে আর অন্য কেউ না, জিসান। রনি ফ্লোরে অনেকটা নিস্তেজ হয়ে পড়ে থাকে। কারণ সে আগের থেকেই নেশাগ্রস্ত ছিল। আর জিসানের থাপ্পড়ে আর নড়তে পারছে না। তিশা। জিসান। আরে এত জিসান। আমি নিলয়ের পেছনে থেকে সামনে তাকাই, মনে হয় আমার জানের মধ্যে এখন জান এসেছে। জিসান, তুই এখানে? তুই এখানে কি করছিস? নিলয়। আর তিশার সাথে কি সসম্পর্ক? মনে মনে তোর বাড়িতে আসার আমার শখ নাই। তাহলে? নিলয়।
আমার একটা অমূল্য জিনিস তোর বাড়িতে না বুঝে এসে পড়েছে, তাই আমার জিনিস আমি নিতে এসেছি। জিসান আমার দিকে তাকিয়ে আছে, আর আমি নিচের দিকে ভয়। কি সেটা? যা তোর ঠিকানা ভুলে আমার ঠিকানায় এসে পড়েছে। আমি নিলয়ের সামনে গিয়ে তিশার হাতটা ধরে সামনে নিয়ে এলাম। মিসেস জিসান আহমেদ, তিশা আমার ওয়াইফ, আর আমি আমার ওয়াইফকে নিতে এসেছি। নিলয় যেন আকাশ থেকে পড়ল, এতক্ষণ যে মেয়েকে নিয়ে এত চিন্তায় মগ্ন ছিল, সে নাকি তারই শত্রুর ওয়াইফ। কিছুটা অ্যাটিটিউডার নিয়ে জিসানকে বলল, সুন্দরী বউকে সামলিয়ে রাখতে হয়, তা না হলে বাহিরে শকুনের অভাব নেই। কখন কি করে বসে এরপর প্রস্তুয়াতে হবে। সবাই আমার মতো ভালো না। একটু বাঁকা হেসে, আই নো দ্যাট, আর আমার পাখিকে নজর দেয়া এত সহজ না। জিসান তিশার হাতটা ধরে চলে যেতে নিলে নিলয়ের কথায় আবার তাকায়। তাহলে পাখি আজ খাঁচা থেকে উড়ল কিভাবে? এটা অসতর্কতার লক্ষণ। পাখির খেয়াল রাখতে না পারলে বলিস আমি নিয়ে আসব, আর খেয়ালও রাখব। জিসান কথাটার অর্থ ভালো করে বুঝতে পারছে, তাই রাগে কটমট করতে করতে তিশার হাতটা শক্ত করে ধরে বাহিরে চলে এলো। জিসান আমার হাতটা এমনভাবে ধরল মনে হয় হাতটা এখনই ছিঁড়ে যাবে। আমাকে টানতে টানতে গাড়ির সামনে এনে বসিয়ে দেয়। আমি লুকিং গ্লাসে নিশিকে দেখতে পাই। এক গালে হাত দিয়ে কাঁদছে। মনে হয় জিসান ওকে ডাস দিয়ে দিচ্ছে, এখন আমারটা বাকি। আমাকে আজ কি করবে আল্লাহই জানে। আমার হাত পা যেন এখনই কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে এসে পড়েছি। নিশি গাড়ি থেকে নেমেই দৌড়ে নিজের রুমে চলে গেল। কিন্তু আমি ভয় গাড়ি থেকে নামতেই পারছি না। জিসান গাড়ি থেকে বের হয়ে আমার হাতটা ধরে সোজা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখি আমার ফোনটা আগেই ইন্তেকাল করেছে, এখন আমার বাকি। জিসান সোফায় হেলান দিয়ে বসে পড়েছে চোখ বন্ধ করে। আর আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। কার অনুমতি নিয়ে তুই বাসা থেকে বের হলি? আমি আপনা কে কল করে ছিলাম, কিন্তু ফোনটা বন্ধ ছিল। ফোন খোলার ওয়েট করলি না কেন? নিশি বলল, মা নাকি যেতে অনুমতি দিয়েছে। তাই আমি সত্যি জানতাম না। নিশির কথা বাদ দে, আমাকে বলে যাওয়া তোর উচিত ছিল কিনা? বলিস না কেন? ধমক দিয়ে। জি মানেন নন শরীরেরই। ঠাসস। জিসান শরীরের সমস্ত জোর দিয়ে থাপ্পড়টা মারে। তাল সামলাতে না পেরে আমি গিয়ে বিছানায় পড়ি, তাই ব্যথা কম পাই। কিন্তু জিসানের 5টা আঙ্গুলের দাগ বসে যায় গালে। জিসান আমাকে টেনে আবার দাঁড় করিয়ে আমার দুবাহুকে শক্ত করে ধরে। তোর সাহস কি করে হলো আমাকে না বলে বাড়ির বাহিরে যাওয়া? জানোস আজ কি হয়ে যেত যদি নিলয় না থাকত, সেই নিলয় যে আমার আর রায়হানের শত্রু কলেজ থেকে। আজ ও তোকে বাঁচিয়েছে। কেন তুই কিছু বুঝিস না? তোর কি মনে হয় তোকে সারাক্ষণ চোখে চোখে রাখা আমার অপরাধ? আজ তোর কারণে নিলয় আমাকে কি বলেছে শুনিস নাই? আমি আমার পাখির খেয়াল রাখতে পারি না। সত্যি কি আমি তোর খেয়াল রাখতে পারি না বলবলস না কেন? ধমক দিয়ে আমি কান্না জড়িত কণ্ঠে, আই এম সরি। প্লিজ মাপ করে দিন। আমি জানতাম না এমন কিছু হবে। জিসান রাগে তিশাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। আমি হয়তো তোর যোগ্যই না, তাই তো তোর খেয়াল রাখতে পারি না। এই কথা বলে দেয়ালে একটা জোরে ঘুষি মারে। আর সাথে সাথে হাত দিয়ে রক্ত পড়তে থাকো। এ কি করলেন? আমি দৌড়ে গিয়ে হাতটা ধরলাম। হাতটা থেকে রক্ত বের হচ্ছে। দোষ আমার ছিল। আপনি নিজেকে কেন আঘাত করলেন? আমি একটা রুমাল নিয়ে সাথে সাথে বেঁধে দিলাম। উনি হাতটা ছাড়িয়ে রুম থেকে চলে গেলেন। আমি জানি অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি আজ। আই এম সরি জিসান বলে ফ্লোরে বসে পড়লাম।
তিশা কাঁদতে কাঁদতে ঝর্ণার নিচে বসে পড়ল। না জেনে জিসানকে কষ্ট দিয়ে ফেলল। এভাবে অনেকক্ষণ ভিজল, চোখের পানি ঝর্ণার পানির সাথে মিশে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ থাকার পর বাহিরে বের হয়ে দেখল জিসান এখনো আসেনি। তাই তিশাও চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। খুব ক্লান্তি ঘুমিয়ে গেছে। এদিক দিয়ে জিসান ছাদে এক কর্নারে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে আর গভীর চিন্তায় আছে। কি হবে এখন? কেন জানি মনে হচ্ছে সামনে অনেক বড় বিপদ আসছে, আর এই বিপদ থেকে মুক্ত হবার কোনো উপায় যেন জিসানের জানা নেই। নিলয় ও রনি দুজনকেই চিনি আর এ দুজনেই তিশার জন্য বিপদ ডাহা আনবে। এদের চোখ থেকে এত বছর আড়ালে রাখলাম, কিন্তু এখন কেন পারছি না, কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই আমি কিছু হারাবো। এমন সময় জিসানের ফোন বেজে উঠল। জিসান একটু চিন্তিত হল, এত রাতে আননোন নাম্বার থেকে কে কল করছে। জরুরি হতে পারে ভেবে ফোনটা ধরে, হ্যালো। হ্যালো জিসান। কি হলো, ঘুম আসছে না? নিলয়। মম, আমি ভাবছিলাম এখনো ফোন কেন আসলো না। হা হা হা, আসলেই আমরা দুজন শত্রু হলেও দুজন দুজনকে খুব ভালো করে চিনি। মম, আমি এটাও জানি কেন এত রাতে আমাকে ফোন করেছিস। তাই আমি আগেই বলে দি, ভালো করে শুন, যার দিকে নড় দিচ্ছিস সে আমার ভালোবাসা, আমার জীবন, আমার রাতের পূর্ণিমা চাঁদ, যা শুধু আমাকে আলোকিত করার জন্য জন্ম ওর। আমার চাঁদকে আমি অন্য কাউকে আলোকিত করতে দিব না, আর এটা কলেজ না, যা নিয়ে তোর আর আমার মধ্যে দ্বন্দ্ব হবে বা প্রতিযোগিতা হবে। ও আমার গার্লফ্রেন্ডা না, আমার বিবাহিত স্ত্রী, তাই আমি আশা করব তুই ওর থেকে দূরে থাকবি। রিল্যাক্স, এত চিন্তা করে কি হবে এখন? আমি আপাতত দূরেই থাকব, কিন্তু মনে রাখিস তিশার ওই চোখের চাউনি আমাকে ঘায়েল করছে। তাই ওকে ভুলা এত সহজ না, আর আমি ভুলতেও চাই না। আসলে রনি ঠিকই বলেছিল, তিশা মনেই নেশা, তাই তো এত পাগল হয়ে গিয়েছে ও। নিলয়, জাস্ট সেট আপ। আমাকে চুপ করিয়ে লাভ নেই, আমি ততক্ষণ তিশাকে আপন করে পাওয়ার চেষ্টা করব না, যতদিন তুই ওকে আগলে রাখবি, কিন্তু তিশার প্রতি তোর কোনো অবহেলা হলেই আমি তিশাকে নিজের কাছে নিয়ে আসব। আর এতে তুই কেন তিশাও আটকাতে পারবে না, আর আমি কেমন আর কি করতে পারি, এটা খুব ভালো করেই জানোস। জিসান নীরব। আর একটা কথা, রনি খুব রেগে আছে যে কোনো সময় কিছু একটা করবে, সো বি রেডা। তোকে এত চিন্তা করতে হবে না। আরে ভাই, আমি তোর চিন্তা করি না, আমার তো তিশুর জন্য চিন্তা হচ্ছে, আর তিশু যেহেতু এখন তোর দায়িত্বে, তাই ওকে সব দিক থেকে রক্ষা করাও তোর কাজ, আমার না। জিসান আর কিছু না বলে ফোনটা কেটে দিল। আপাতত নিলয়কে নিয়ে টেনশন করতে চাই না, সমস্যা হচ্ছে রনিকে নিয়ে, এই রনির একটা ব্যবস্থা করতে হবে। জিসান আর কিছু না ভেবে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখি তিশা শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। তাই নিজেও গিয়ে শুয়ে পড়লাম। গভীর রাতে কারো আর্তনাদে ঘুম ভাঙল। হঠাৎ লাফ দিয়ে উঠে দেখি তিশা কাঁপছে। আমি তাড়াতাড়ি ওর মাথায় হাত দিয়ে দেখি এত ভীষণ জ্বর শরীরে। এ কি, ওর চুল ভিজা, তার মানে ও এত রাতে শাওয়ার নিয়েছে, মনে হয় অনেকক্ষণ ছিল, তাই তো এত জ্বর আসছে। আমি ওর চুলগুলো ভালো করে মুছে দিলাম, ওকে তুলে জোর করে ওষুধ খাইয়ে দিয়ে কপালে পট্টি দিতে লাগলাম। আর ওর গালটাতে আমার আঙ্গুলের দাগগুলো কালছে হয়ে পড়েছে, আমি দাগগুলোতে মলম লাগিয়ে দিলাম। কিন্তু জ্বর এখনো কমছে না, তাই আর কিছু না ভেবে নিজের শার্টটা খুলে তিশাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম, শরীরের তাপ দেওয়ার জন্য। ভোর রাতে তিশার জ্বর চলে গিয়ে শরীর থেকে ঘাম বের হয়। সকালে উঠে দেখি জিসান আমাকে আষ্টেপৃষ্ঠে ধরে ঘুমিয়ে আছে। উনার ঘুমান্ত ফেসটা একদম বাচ্চাদের মতো দেখতে, কে বলবে এই মানুষটা এতটা রাগী। আমাকে বকে, আবার সারারাত বসে আমার সেবাও করছে। মাঝে মধ্যে মনে হয় আমি উনাকে এখনো পুরাপুরি চিনি নাই। আমি আস্তে করে উঠে ফ্রেশ হতে চলে গেলাম।
এরপর নিচে গিয়ে সবার জন্য নাস্তা টেবিলে সাজাতে লাগলাম। গালের দাগটা এখনো অনেকটা আছে, তাই চুল দিয়ে দাহ রাখলাম। নিশি এসে টেবিলে বসল, কিন্তু আমি কোনো কথাই বললাম না ওর সাথে, কারণ দোষটা সম্পূর্ণ ওর ছিল। ও ভালো করেই জানে জিসান কেমন, তবুও মিথ্যা বলছে। তাই আমি ওকে দেখে রান্নাঘরে চলে গেলাম। জিসান ও কিছুক্ষণ পর নিচে আসলো নাস্তা করার জন্য। কাল থাপ্পড় খেয়েও এই মেয়ের মধ্যে কোনো অনুশোচন নেই। বুঝছি কালকের ডাসটা কম ছিল, এখনো কন্ট্রোল না করলে এমন ঘটনা আরও ঘটবে। নিশি বলো ভাইয়া কি বলবে? মুখটা ঘোমরা করে। নিশি তোর ফোনটা দে তো। কেন? দিতে বলছি দে, অনেকটা চেঁচিয়ে। জিসানের চেঁচানো শুনে রান্নাঘর থেকে দৌড়ে টেবিলে এসে যা দেখলাম, আমি তো শোকদাহ। নিশির ফোনটাও আমার ফোনের মতো ইন্তেকাল করছে। জিসান নিশির ফোনটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারল, আর ফোনটা ভেঙ্গে চুরমার। ভাইয়া কি করলে? আমার নতুন ফোন। কাল কয়টা কল করেছিলাম, একটা কলও রিসিভ করার টাইম হয়নি তোর। তোকে ফোন দিলে যদি তুই ফোন ধরার টাইমই না পাস তাহলে ফোন দিয়ে কি হবে? আজ থেকে 2 মাস তুই ফোন ছাড়াই থাকবি। এটা তোর শাস্তি। এরপর জিসান রাগে গজগজ করতে অফিসে চলে গেল, আর আমি ওর যাওয়ার পথে চেয়ে রইলাম। নিশি ন্যাকা কান্না করতে লাগল, তখন আমার শাশুড়ি এসে এক ধমক দিল। মা, তুমিও আমাকে বকছ? ভাইয়াকে কিছু বলছো না কেন? কি বলবো, সব নষ্টের মূল তুই। তোর ফোনটা ভাঙছে বলে এত নাটক করছিস, দেখ তোর কারণে এই মেয়েটার কি অবস্থা। আমাকে টেনে নিশির সামনে নিয়ে। তোর কারণে ওকেও শাস্তি পেতে হইছে। আমি তোকে বারবার বলেছিলাম না জিসানকে না বলে তিশাকে কোথায়ও নিতে না। তুই জানিস তোর ভাই কেমন, তবুও তুই মিথ্যা বলে তিশাকে নিয়ে গেলি। এখন আবার এখানে বসে নাটক করছিস। নিশি আমার গালের দাগটা দেখে আমাকে জড়িয়ে কান্না করে দিল। সরি ভাবি, আমার জন্য তোমাকে শাস্তি পেতে হলো। আমি ভাবছি ভাইয়া একটু বকবে, কিন্তু এত কিছু হবে আমি বুঝতে পারিনি। সরি। ওর কান্না দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না। আমি ওকে শান্ত হতে বললাম, ওর কান্না বন্ধ করার জন্য বললাম, ননদিনী শুধু তোমার ফ্রেন্ডটা ইন্তকাল করেনি, আমারটাও কাল শহীদ হইছে। কি তোমার ফোনও ভাইয়া ভেঙে ফেলছে? হুম্মম আমি বাচ্চাদের মতো ঠোঁটটা উল্টিয়ে। এরপর আমরা দুজনেই হেসে দিলাম। সারাদিন জিসান আর কল করেনি, তাই আমিও আর কল দি নাই। রাতে বাসায় এসে ফ্রেশ হয়েই আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল, একটাবারও আমার সাথে কথা বলনি। একটু পর ডাহনারের জন্য নিশি এসে ডাক গেলে উনি ডাহনার করে রুমে এসে বারান্দায় সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। আর আমি সব কাজ শেষ করে রুমে আজ ইচ্ছা করেই দেরি করে গেলাম, ভাবলাম ঘুমিয়ে গেছে, কিন্তু গিয়ে দেখি উনি এখনো বারান্দায়। আমি আস্তে করে উনার পেছনে গিয়ে জড়িয়ে ধরলাম। সরি, আমি আর এমন কখনো করব না, আপনাকে না বলে কোথাও যাব না। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। প্লিজ। আপনি বললে আমি কানও ধরতে রাজি। তবুও ক্ষমা করে দিন। এদিক দিয়ে জিসান, তিশার এমন আচরণে হাসব না কাঁদব চিন্তা করছি। একদম পিচ্ছিদের মতো মাপ চাচ্ছে। আমি ওর হাতটা ধরে ওকে সামনে নিয়ে এলাম। দেখি ও এখনো কান্না করছে। কান্না বন্ধ কর তিশা। আপনি এখনো আমার উপর রেগে আছেন, আগে বলুন আমাকে মাপ করেছেন। আমি রেগে নেই, তুই কান্না বন্ধ কর। সত্যি। হুম্মম, কিন্তু এরপর এমন যাতে না হয় মনে থাকবে। আমি মাথা নেড়ে হা বললাম। উনি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এরপর কপালে একটা কিস করে কোলে তুলে নিলেন। বিছানায় রেখে আবারও ভালোবাসার সাগরে ডাহ দিলাম আমরা। এভাবে জিসান আর তিশার বিবাহ জীবন ভালোই কাটছিল। তিশাও অনেকটা বুঝতে পারছে জিসানকে,
জিসানের ভালো মন্দ সবই এখন খেয়াল রাখে। জিসান যেমন তিশার পছন্দ অপছন্দ সব জানে, তিশাও জানার চেষ্টা করছে। এমনি একদিন ড্রয়িং রুমে বসে গল্প করছে বাড়ির সব লেডাসরা মিলে। আমি ও তাওহিদ ভাইয়া অফিস শেষ করে বাড়ির ভেতরে দেখি সবাই অনেক খুশি। শপিং এর কথা বলছে, আর কে কি নিবে কে কি পরবে তাই ডিসকাশন চলছে। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম হচ্ছেটা কি, আর এত আয়োজন কিসের জন্য। এরই মধ্যে নিশি দৌড়ে এসে বলতে লাগল, ভাইয়া আমাদের কালই শপিং এ নিতে হবে। কেন এত কিসের শপিং? জিসান। তাওহিদ, দুঃখের খবর, তোমার ঝুমুরের বিয়ে ঠিক হয়ে গেছে। তানজিলা। এটা আমার জন্য দুঃখের খবর কেমনে হলো? আর আমার ঝুমুর মানে? আমি কি ঝুমুরকে দত্তক নিয়েছি? ছি তাওহিদ, এসব কি বলছিস? মা, দেখো না মা, তানজিলা কিভাবে পিন্স মারছে আমাকে। আচ্ছা বাদ দে ওসব, শুন, আমাদেরকে বিয়ের 3 দিন আগেই যেতে বলছে, তাই সবাই সবার গোছগাছ করে নে, হাতে সময় নেই। কাল শপিং করে পরশু চলে যাই আমরা, কি বলিস? মা, আমি তো যেতে পারছি না, কাল আমাকে অফিসের কাজে চিটাগাং যেতে হচ্ছে। আমি একেবারে বিয়ের দিনই যাব, তোমরা যাও। তাওহিদ। ভাইয়া, চিটাগাং গেলে অফিসের সব চাপ আমার উপর পড়বে, তাই আমি আর তিশা একেবারে গায়ে হলুদের দিনই যাব। এ কথা বলে জিসান রুমে যেতে নিল। তিশা এখানে একলা থেকে কি করবে জিসান, ও আমাদের সাথেই চলুক। তানজিলা। না ভাবি, ও আমার সাথেই যাবে। তোমরা যাও। কিন্তু জিসান, প্লিজ ভাবি, আর কিছু বলো না। সবাই চুপ হয়ে গেল। আর আমি আর কি বলবো, জিসান যেহেতু মানা করেছে, তাহলে ও যা বলবে তাই হবে। তাই আমি সেখান থেকে উঠে চলে গেলাম। জিসান, এমন কেন? তিশাকে কি একলা যাবে? আমরা তো সাথেই থাকবই, তাহলে এত কিসের ভয়? তানজিলা। ভাবি তুমিও না, জানো না ভাইয়া ভাবিকে বাপের বাড়িতে একদিন থাকতে দেয় না, সকালে দিয়ে আসে, আবার রাতে আসার সময় নিয়ে আসে, তাহলে এখন কিভাবে দিবে? ঠিকই বলছো তানজিলা। আমি চা নিয়ে রুমে গেলাম। জিসান মাত্রই ফ্রেশ হয়ে বের হলো, আমার হাতটা থেকে চাটা নিয়ে আমাকে কাছে বসিয়ে আমার হাতটা তার মুঠিতে নিল। তিশা, আমি জানি তুই রাগ করে আছিস আমি তোকে যেতে মানা করে দিছি বলে, কিন্তু আমার এসব একদম পছন্দ না। বিয়ে বাড়িতে 3 দিন আগে গিয়ে কি হবে? তার উপর অনেক মেহমান আসবে, সবাইকে গাদাগাদি করে রুমে অ্যাডাহাস্ট করতে হবে, আর তা আমার পছন্দ না। এসব আমার কাছে ঝামেলা মনে হয়। আমি নিজে তোকে গায়ে হলুদের দিন নিয়ে যাব। পরের দিন বিয়ে খেয়ে চলে আসবো আমরা। ওকে, আমার কোনো সমস্যা নেই। আর আমি রাগও করেনি, তাই এত চিন্তা না করে চা খান। আমি হেসেই বললাম। জিসানও হেসে দিল। পরের দিন সবাই শপিং করতে গেল, কিন্তু আমি যাইনি, কারণ জিসান নিজে আমাকে শপিং করতে নিয়ে যাবে বলেছে। তাই আমি যাইনি। পরের দিন সবাই চলে গেল বিয়ে বাড়ির উদ্দেশ্যে, আর আমি বাড়িতে একা। 2 জন কাজের মহিলা আছে, তবে এর মধ্যে একজন সকালে কাজ করে চলে যায়, আরেকজন এখানেই থাকে। আজ সারা দিন খুব বোরিং কাটল, কারণ বাসার কেউ নেই বলে, তবে জিসান কিছুক্ষণ পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কি করছি, খেয়েছি কিনা, ব্লা ব্লা ব্লা। আমি একা বলে বেচারা আজ অফিস থেকেও তাড়াতাড়ি আসছে। আমি কাপড়গুলো ভাঁজ করছিলাম, এমন সময় আমাকে পেছনে থেকে জড়িয়ে বলে, ভালোই হইছে সবাই 3 দিন আগে চলে গেছে। কি বলিস? আমি একটু বোকার মতো তার দিকে তাকিয়ে বললাম। কেন, এতে ভালোর কি হইছে? উনি একটু দুষ্ট চোখে তাকিয়ে আমার ঘাড়ে একটা কিস করে বলল, 3 দিন মন মতো হানিমুন করতে পারব। হানিমুনে এ তো যাওয়া হলো না, তাই বাসায় হানিমুনের প্ল্যানিং করলে মন্দ কিসের? আমি উনার মতলব সব বুঝতে পারছি। এই ছাড়ুন আমায়, শখ কত হানিমুন করার। আমার কোনো ইচ্ছা নেই ওসব করার।
আমি পিচ্ছি মানুষ, আমার হানিমুন করার বয়স হয়নি। তাই চলতো দেখি আমার বউটা কোনো দিক দিয়ে এখনো পিচ্ছি আছে। বলেই আমায় বিছায় ফেলে আমার হাত দুটো বিছানায় চেপে ঠোঁটে ঠোঁট নিয়ে নেয়। আমি বাঁচতে চাইলেও সেদিন বাঁচতে পড়িনি। এরপর দুজনই শাওয়ার নিয়ে ডাহনার করে ছাদে বসে চাঁদের আলোয় দেখেছি অনেক রাত জেগে গল্প করলাম। এই রাতটা আমার স্মরণী রাতের মধ্যে একটি। পরের দিন জিসান সকালে নাস্তা করে অফিসে চলে গেল। আমিও কাজ শেষ করে দুপুরে গোসল করে জোহরের নামাজটা আদায় করলাম। কিছুদিন ধরে নামাজ শুরু করলাম। বিয়ের আগে রেগুলার পড়া হতো, কিন্তু বিয়ের পর কিভাবে যেন বন্ধ হয়ে গেল। শয়তানে পাইছে মনে হয়। তাই আবার নামাজটা শুরু করলাম। বিকেলে হঠাৎ কাজের মহিলাটা কান্না করতে করতে আমার কাছে আসলো। কি হলো খালা, কান্না করছেন কেন? মাগো, আমার মাইয়াবলেই কেঁদে দিল। কি হইছ খালা বলুন, আর কান্না বন্ধ করুন। আমার মাইয়াডার নাকি অ্যাক্সিডেন্ট হইছে। কে জানি ফোন দিছে। আমারে এখনই যাওয়া লাগবে। তাইনি, ঠিক আছে আপনি এখনই যান। দাঁড়ান, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। আরও লাগলে বলবেন। আমি কিছু টাকা দিলে খালা তাড়াতাড়ি চলে যায়। আমিও দরজা লাগিয়ে জিসানকে কল করলাম। ফোন ধরল না। কিছুক্ষণ পর সে নিজেই কল দিল। হ্যালো, আমি। কল করেছিস? মম। কেন আমাকে মিস করছিস? আরে দুষ্টমি বন্ধ করুন, আর বাসায় তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, আমি একা বাসায়। কেন, খালা কই? তারপর আমি সব বললাম। ঠিক আছে, তুই না দেখে দরজা খুলবি না। আমিও তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। ওকে বলে ফোনটা কেটে দিলাম। বসে বসে একা একা কি করব তাই টিভি দেখছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম এমন সময় কে আসলো। তাই দরজায় গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাই চলে যেতে নিলে আবার কলিং বেল বেজে ওঠে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। মেইন গেটের সিকিউরিটিকে কল করলাম, কিন্তু কেউ ফোন ধরছে না। আজব। আর এদিক দিয়ে কলিং বেল বেজেই চলছে। আমি তাড়াতাড়ি অফিসের কাজগুলো শেষ করার চেষ্টা করছি, যাতে বাসায় যেতে পারি। হঠাৎ নিলয়ের কল আসছে ফোনে। আমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিচ্ছি, কিন্তু ও বারবার কল দিচ্ছে। এত কল দিচ্ছে সহ্য করতে না পেরে কলটা রিসিভ করলাম। প্রবলেম কি তোর, এত কল কেন করছিস? আমি কল কেটে দিচ্ছি, দেখতে পারছিস না? ইউ ফুল। দরকার না থাকলে কেউ এত কল করে না, জানোস না? খুব চিল্লিয়ে। নিলয়। কি হয়েছে নিলয়? তিশা কোথায়? জিসান। নিলয়। আবার শুরু করবি না? নিলয়, আগেই বলেছি। জাস্ট শেট আপ জিসান, তিশার বিপদ। বল তিশা কোথায়? নিলয়। কেন, কি হয়েছে? তিশা তো বাসায়। বাসাতে কে আছে ওর সাথে? নিলয়। কেউ নাই, ও একা। কেন, কি হয়েছে? জিসান বাসায় ফোনও দে, রনি আজ কিছু করবে। ও নাকি কি প্ল্যান করেছে। তিশাকে বল সেফ থাকতে। নিলয়। মানে কি বলছিস, আর তুই কিভাবে জানলি? আরে এগুলো পরে বলবো। আগে তিশুকে ফোন দিয়ে দেখ ও ঠিক আছে কিনা। নিলয়। জিসান কথাটা শুনেই তিশাকে ফোন দিল, কিন্তু তিশা ফোন ধরছে না। বাড়ির লেন্ডাহাইনে ফোন দিল, কেউ ধরছে না। এখন জিসানের ওর টেনশন হতে লাগল। নিলয় এখনো লাইনে আছে। হ্যালো জিসান। জিসান। কি হলো নিলয়? তিশা ফোন ধরছে না। আমি বাসায় যাচ্ছি এখনই বলেই অফিস থেকে রওনা দিল জিসান। নিলয়ও রাস্তায় ছিল। ও জিসানের বাড়ির দিকে গাড়ি বাড়াল। রায়হানও খবর পেল। তাই ও বের হয়ে গেল তড়িঘড়ি করে। উদ্দেশ্য সবার এক, যেই আগে যেতে পারে। এদিক দিয়ে বাড়ির কলিং বেল বারবার বাজছে।
আমি আবার লুকিং গ্লাস দিয়ে দেখলাম কে, এখন দেখি একজন কুরিয়ার ম্যান দরজার সামনে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। আমি তবুও জিজ্ঞেস করলাম কে। ম্যাম, আপনার পার্সেল আসছে, প্লিজ চেক করে বুঝে নিন। কিন্তু আমি কিছু অর্ডার করিনি। ম্যাম, আমি তা বলতে পারবো না, প্লিজ পার্সেলটা কালেক্ট করে নিন। আমার দেরি হয়ে যাচ্ছে, হয়তো বাসার কেউ কিছু অর্ডার করেছে ভেবে দরজাটা খুলি। পার্সেলটা দিন বলে লোকটার দিকে তাকালাম। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কি যেন লিখছিল, এখন আমার দিকে তাকালো। আমি লোকটাকে দেখে ভয় পেয়ে গেলাম, এত রনি ভাই আপনি? আর লোকটা আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে নিলে রনি দরজাটা জোরে ধাক্কা দিল আর আমি ছিটকিয়ে অনেক দূরে ফ্লোরে পড়ে গেলাম। আমি এমন একটা দিনের জন্য কত ওয়েট করছিলাম, আর এত সহজে পেয়ে যাব ভাবতেই পারিনি। এখন কে বাঁচাবে তোমাকে? রনি আমার দিকে এক পা করে এগোচ্ছে আর বলছে। আমি পড়ে অনেকটা ব্যথা পেয়েছি, তবুও শরীরের সব শক্তি দিয়ে উঠে দাঁড়াই। প্লিজ ভাইয়া, আপনি এখান থেকে যান। জিসান জানতে পারলে আপনাকে খুন করে ফেলবে। তবুও রনি আমার দিকে আসছে আর আমি পেছনে যাচ্ছি। তোমার জিসানকে শায়েস্তা করার জন্যই তো আসছি। ওকে মারলে ওর অত কষ্ট পাবে না, কিন্তু তোমার কিছু হলে ও বেঁচে ও মরে যাবে। হা হা হা। আমার এতটা রাগ উঠল, সামনে একটা ফুলদানি ছিল, রনির দিকে মারলাম। কিন্তু শয়তানটার গায়ে লাগলো না, ও আমাকে ধরতে আসলে আমি দৌড়ে একটা রুমে গিয়ে গেট লাগাতে নিই, আর ও তখনই ওর এক হাত দিয়ে গেট আটকে ফেলে। আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকি। আশেপাশের কেউ শুনেছে কিনা জানি না, একসময় রনি খুব জোরে দরজা ধাক্কা দিলে আমি আবার ছিটকে পড়ি। আর এবার গিয়ে খাটের সাথে মাথা লেগে প্রচণ্ড ব্যথা পাই। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর সাথে সাথে আমার মাথাও ঘুরাতে থাকে। আমি নিচের ফ্লোরে পড়ে যাই। আমার চোখ বন্ধ হয়ে আসছে। লাস্টবার শুধু দেখতে পেলাম রনি শার্টের বোতাম খুলতে খুলতে আমার সামনে আসছে। আর আমি, হে আল্লাহ আমাকে রক্ষা করো, জিসান বলেই জ্ঞান হারিয়ে ফেলি। তিশা জ্ঞান হারিয়ে ফেলে আর আল্লাহর নাম নিয়ে জিসানকে স্মরণ করে চোখ বন্ধ করে ফেলে। তিশা ভাবছে আজ হয়তো ওকে রক্ষা করার জন্য কেউ আসবে না। এদিক দিয়ে রনি শার্টের বোতাম খুলতে খুলতে তিশার দিকে এগিয়ে আসে আর ডাহবিল হাসি দিয়ে বলে, এবার কে বাঁচাবে সুন্দরী তোমাকে? আজ জিসান বুঝবে আমাকে অপমান করার শাস্তি কি ভয়ানক। রনি তিশার দিকে এগিয়ে যায়, আর তিশার শাড়িটা হাত দিতেই জোরে একটা শব্দ হয়। রনি ভয় পেছনে তাকিয়ে দেখে একটা ৯-৪টা চোখর দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। জিসান ও নিলয় দুজনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু নিলয় আগে পৌঁছায়, কারণ নিলয় জিসানের আগে বের হয়েছিল। কিন্তু বাড়ির ভেতরে ডাকতে পারছিল না, কারণ ভেতর থেকে লক করা, আর এত বড় দরজাও একা ভাঙতে পারছে না। কিছুক্ষণ পর জিসানও এসে পড়ে। ওর কাছে বাড়ির সব দরজার চাবি ছিল। দরজা খুলে দুজনেই ভেতরে ডাকল আর চারদিকে খুঁজতে লাগল। এমন সময় কিছু পড়ার শব্দ এলো সামনের একটা রুম থেকে। দরজাটা ভেতর থেকে লাগানো আর এটার চাবি দিয়েও খুলছিল না। তখন নিলয় আর জিসান একে অপরের দিকে তাকিয়ে শরীরের সব জোর দিয়ে দরজায় লাথি মারলে দরজার ছিটকারিটা ভেঙে যায়। ওরা ঘরে প্রবেশ করে, অগ্নি চোখে রনির দিকে তাকায়। পারে না, চোখ দিয়ে গিলে খাবে এখন। রনি নিলয় আর জিসানকে একত্রে দেখে ভয় বারান্দা দিয়ে পালাতে নেয়, কিন্তু নিলয় রনির পিছনে যায় ওকে ধরতে, আর জিসান গিয়ে তিশাকে ধরে। তিশাকে নিজের কোলে মাথা রেখে ডাকতে থাকে, কিন্তু তিশার কোনো হুঁশ নাই। রায়হান ও এসে পড়ে। জিসান, তিশা অজ্ঞান হয়ে পড়েছে, ওকে ওর ঘরে নিয়ে যা। বারান্দায় শব্দ পেয়ে রায়হান ওখানে চলে যায়। গিয়ে দেখে নিলয় ইচ্ছামতো রনিকে পিটাচ্ছে। নিলয়, কি করছিস? ছাড় ওকে এখন। জিসান আসুক। নিলয়,
কে অনেক কষ্টে আটকাতে পেরেছে রায়হান। এদিক দিয়ে জিসান তিশাকে কলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। মুখে পানি ছিটানোতে তিশা জ্ঞান ফিরে পায়। আর জ্ঞান ফিরেই তিশা পাগলের মতো ছুটাছুটি করে, ও ভাবছে রনি মনে হয় ওর সামনে। তাই ও পাগলের মতো চিল্লাতে থাকে আর হাত পা ছুটাছুটি করে। জিসান ওকে শান্ত করার চেষ্টা করে কিন্তু জিসানের কোনো কথাই যেন তিশার কানে পৌঁছাচ্ছে না। জিসান তিশাকে শান্ত করার অনেক চেষ্টা করে কিন্তু তিশা কিছুতেই শান্ত হচ্ছে না। তাই জিসান একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা খেয়ে তিশা গালে হাত দিয়ে সামনে বসে থাকা মানুষটার দিকে তাকায়। মানুষটাকে দেখে তিশা ছলচ্ছল চোখে মানুষটার বুকের দিকে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার দিয়ে কাঁদতে থাকে। জিসান শক্ত করে জড়িয়ে ধরে তিশাকে। তিশা এখনো ভয়ে ওর পুরো শরীরটা কাঁপছে। তাই তিশার মুখটা সামনে এনে দুহাত দিয়ে ধরে আশ্বাস দিলাম, সব ঠিক আছে তিশা, আমি আছি তো, আর আমি থাকতে কোনো ক্ষতি তোর হতে দিব না, বিশ্বাস আছে তো আমার উপর। তিশা এখনো আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে যাচ্ছে, কিন্তু আমি জানি ও কি বলবে, তাই ওকে বললাম আর কোনো কথা না। আমি ওর কপালে ফেটে যাওয়া জায়গাটা ডাসিং করে দিলাম, একটা ব্যথার ওষুধের সাথে একটা ঘুমের ওষুধও দিয়ে দিলাম, কারণ ওর বিশ্রামের প্রয়োজন। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই এসব চিন্তা করে কান্না করবে। ও ঘুমানোর পর আমি ওর কপালে একটা কিস করে ওকে রেখে রুম থেকে বের হলাম। রনিকে স্টোররুমে একটা চেয়ারে বেঁধে রেখেছে নিলয় আর রায়হান। তুই বাসায় কি করে এলি, আর সিকিউরিটি গার্ডা কোথায়? নিলয়: আমি সিকিউরিটি গার্ডা নেশা দিয়ে বেহুশ করে দিয়েছি, আর কাজের মহিলাকে মিথ্যা ফোন দিয়ে বাসা থেকে বের করেছি, আর নিজে কুরিয়ার ম্যান হয়ে তিশার সামনে এসেছি, তাই ও চিনতে পারেনি আমায় প্রথমে। রনি: তোর এসব করতে বুক কাঁপেনি? তুই জানোস জিসান কেমন, তবুও তোকে এখন কে বাঁচাবে বল? রায়হান: হঠাৎ স্টোররুমের দরজা খুলে জিসান ভেতরে ডাহ। জিসানের চেহারা দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, চোখমুখ সব লাল হয়ে আছে। ওর হাতে একটা হকি স্টিক, আর জিসান ওটা নিয়েই রনির দিকে এগোচ্ছে। নিলয় ও রায়হান দুজনই জিসানকে দেখে ভয় পাচ্ছে। এদিক দিয়ে রায়হান ভাবছে আজ জিসানকে কন্ট্রোল করা এত সহজ হবে না। জিসান স্টিকটা দিয়ে রনির হাতে পায়ে ইচ্ছামতো আঘাত করতে থাকে। রনির এক হাত আর এক পা ভেঙে দেয়, তবুও যেন ওর মনে শান্তি হচ্ছে না। কিন্তু এভাবে চলতে থাকলে রনি মারাই যাবে। তাই রায়হান গিয়ে জিসানকে বাধা দেয়, কিন্তু জিসানকে একা ও আটকাতে পারছে না। তাই নিলয়ও এসে গিয়ে জিসানকে ধরে, কিন্তু জিসান পাগলের মতো চিল্লাতে থাকে, ওর সাহস কি করে হলো তিশার দিকে হাত দেয়া? আমি ওকে ছাড়ব না রায়হান, ওকে আমি মেরাইই ফেলব। জিসান: স্টপ, এবার থামো ভাই, ওকে ছেড়ে দে। নিলয়: আমার তিশাও নিশ্চয় ওর কাছে অনেক রিকোয়েস্ট করছে ওকে ছাড়ার জন্য, ও ছেড়েছে, আর আজ যদি সময় মতো না আসতাম তাহলে কি ও ছাড়তো বল? নিলয়: আছে তোর কাছে জবাব? জিসান আবার রনিকে মারতে যায়। সব বুঝছি ভাই, তবুও তুই একটু শান্ত হো। জিসানকে ধরে রায়হান। রায়হান ও নিলয় কেউ জিসানকে শান্ত করতে পারছে না। হঠাৎ জিসানকে কেউ এসে ঠাসঠাস করে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে জিসান ও সবাই পেছনে ঘুরে তাকায়। তাওহিদ বাসা এসে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তাই ও উপরে উঠতে নিলে স্টোররুম থেকে শব্দ পায়, তাই দেখতে গেলে জিসান, রায়হান ও নিলয়ের কথা শুনতে পায়। কিন্তু জিসানকে এভাবে পাগলামো করতে দেখে ওকে শান্ত করার জন্যই থাপ্পড়টা দেয়। ভাই তুমি কখন এলে? জিসান: কখন আসছি সেটা বড় কথা না, তুই কি করছিস? ভাইয়া আসলে ও স্টপ রায়হান, আমি সব শুনেছি বাহিরে দাঁড়িয়ে, আর কিছু বলতে হবে না। নিলয়: জিসানকে এখান থেকে নিয়ে যাও তো একটু। কিন্তু ভাইয়া। জিসান:
তুই যাবি নাকি থাপ্পড় আরো একটা খাবি? জিসান চল রে ভাই, তোর মাথা ঠান্ডা করা প্রয়োজন। নিলয় জিসানের হাত ধরে ছাদে নিয়ে গেল। রায়হান তুমি থাকতে জিসান এমন করল কিভাবে? রনির কিছু হয়ে গেলে কি হবে জিসানের জানো? রনি কি কোনো ছোটখাটো ঘরের ছেলে? ওর বাবা মা যদি ভেজাল করে? কি করব ভাইয়া, আপনি তো জানেন জিসানের রাগ। আমরা অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি। রায়হান: আচ্ছা ঠিক আছে, আগে ওর জ্ঞান ফিরাও। রনির মুখে পানি মারলে রনি জ্ঞান ফিরে পায়। রনির বা হাতটা ভেঙে দিছে কিন্তু ডাহান হাতটা এখনো অনেকটা ভালো। তাওহিদ একটা সাদা কাগজে অনেক কষ্টে রনির সাইন নিয়ে ওর ফ্যামিলিকে খবর দেয়। রনির ফ্যামিলি থেকে ওর বাবা আর ছোট ভাই আসে রনিকে নিতে। তাওহিদ তাদেরকে সবকিছু বলে আর হুমকি দেয় রনির হাপা ভাঙ্গার কারণে কোনো কেস যাতে না করে, তাহলে ওর সাইন করা কাগজ আর সিসিটিভি ফুটেজ দিয়ে রনিকে জেল খাটাতে তখন বাধ্য হব আমরা। রনির ফ্যামিলি রনির কুকর্মের জন্য লজ্জিত, তাই তারা আর কোনো ঝামেলায় যেতে চায় না, রনিকে নিয়ে চলে যায়। এদিক দিয়ে জিসান ও নিলয় ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে। তুই জানলি কিভাবে নিলয়? আমি সারারাত জার্নি করে আজ সকালে ঢাকায় আসছি, তাই ফোন অফ করে ঘুমিয়েছিলাম। আমার ফোন বন্ধ পাওয়ায় আমার ফ্রেন্ডরা রাকিব আমার বাসায় এসে আমাকে ডাকতে থাকে, আমি খুব বিরক্তি হয়ে ঘুম থেকে উঠলাম। তারপরও আমাকে সব বলল। কাল নাকি রনি ক্লাবে বসে ডাহনিং করছিল, একটু বেশিই করে ফেলেছিল মনে হয়, তাই নিশায় বলে দেয় ও কি প্ল্যান করেছে, আর আজ নাকি তা বাস্তবায়ন করবে। আমি শুনেই মেজাজ খারাপ হয়ে গেল, তাই তাড়াতাড়ি বের হয়ে যাই আর তোকে কল করি। সত্যি কথা বলতে আমি নিজেও আজ ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম হয়তো আমি দেরি করে ফেলছি। তিশা খুব আবেগপ্রবণ মেয়ে, আজ কিছু হলে নিজেকে শেষ করে দিত। হয়তো আমি ওকে আর বাঁচাতে পারতাম না। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তাই বলবো ও না। আমি জানি তোর মনের কোনো একটা জায়গায় তিশাকে দখল করে রেখেছিস, কিন্তু সরি, আমি ওকে কারো সাথে ভাগ দিতে পারবো না। নিলয় জিসানের দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে: তোর কি মনে হয় আমি তিশুকে তোর কাছ থেকে চিনিয়ে নিব? নিতাম যদি ও তোর গার্লফ্রেন্ডা হতো, কিন্তু কারো বউকে তার কাছ থেকে নিতে চাই না, এতটা জঘন্য না আমি। আর আমি ভালো করেই বুঝেছি তিশুকে তোর চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আমিও না। আমার তিশুর প্রতি ফিলিংসটা একটা অদ্ভুত। প্রথম দেখায় এমন ফিলিংস কেন হলো জানি না, কিন্তু আমি ওকে খারাপ নড়ে কখনো দেখি না। কিন্তু হে, ওর প্রত্যেক বিপদে তুই আমাকে পাশে পাবি, তুই চাস বা না চাস। আমি ওর কাছে যাবারও চেষ্টা করব না। দূর থেকে ওর হাসি দেখেই শান্তি, তাই ব্রো আশা করব তুই আমার ফিলিংসটাকে সম্মান করবি। জিসান নিলয়ের কথাগুলো শুনে একটা মুছকি হেসে আকাশের দিকে তাকিয়ে আছে। ওদের মাঝখানে রায়হান এসে ঢুকে পড়ল। নিলয়ের হাতের সিগারেটটা নিয়ে নিজেই টানতে লাগল। জীবনটা প্যারময় হয়ে উঠছে, আর ভালো লাগে না। মুখে এক রাশ বিরক্ত নিয়ে কথাগুলো বলছে। আর নিলয় জিসানকেই সামলাতে আমার ধম যায়। তুই আবার মাঝখান দিয়ে কোথা থেকে আমদানি হলি বলতো? তোদের মতো পাগলের দলে আমি যে কি করি আল্লাহ জানে। কি বললি? কারে পাগল বলিস তুই? এত কিছু হবার পরও তুই কিভাবে আমাকে শান্ত থাকতে বলিস? জিসান: শোন জিসান, সবসময় এত জিদ আর এত রাগ ভালো না। এটা মনে রাখিস, কিছু কাজ ভেবে চিন্তেও করতে হয়। কি বলতে চাস তুই? জিসান কিছুটা রেগে: তুই একা না এখন,
তোর সাথে ওর বোনের জীবনটাও জড়িত, ও তাই বলতে চাচ্ছে। তাওহিদ। সবাই পিছনে ঘুরে দেখি তাওহিদ ভাই দাঁড়িয়ে আছে। তাই তিনজনেই সিগারেটটা পেছনে লুকিয়ে ফেলি, ঝগড়া বন্ধ করে। হাজার হোক উনি আমাদের বড়। তাওহিদ ভাই জিসানের পাশে এসে, সিগারেটটা দে। জিসান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আসলে বুঝার চেষ্টা করছে। দেখ তোরা কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, আমি ভালো করেই জানি, তাই এত ভালো সাজার দরকার নাই। দে সিগারেট, মাথাটা ধরে আসছে। জিসানের থেকে সিগারেটটা নিয়ে কয়েকটা ফু দিয়ে বলছে, তুই এখন একা না জিসান, তিশার জীবনটাও জড়িত তোর সাথে। তিশার কোনো শত্রু নেই, কিন্তু তুই তিশার জন্য যে সবার সাথে শত্রুতা করছিস তা তিশার জন্যই ক্ষতি হবে। তোকে আঘাত করতে না পারলেও তিশাকে আঘাত করবে, কারণ তিশার প্রতি তুই ফুটবল। আর এসব কারণে কোনোদিন তুই হয়তো তিশাকে হারিয়ে ফেলবি, তোরই কোনো শত্রুর দ্বারা। তাই বলছি ভাই, মাথাটা ঠান্ডা রাখো। প্রতিশোধ নে, কিন্তু কৌশলে। ডাহান হাত দিয়ে কাজ করলে বাম হাত যেন না জানে। আমি জানি তুই খুব বুদ্ধিমান, তাই তোকে জ্ঞান দিতে চাই না, কিন্তু বলবো সামনে বার যা করবি বুঝে করবি। জিসান মাথা নেড়ে সায় দিল। ও ভালো করেই বুঝতে পারছে ওর ভাই ওকে কি বুঝাতে চাইছে। পরিবেশটা নীরব হয়ে পড়েছে। চারজনের হাতে চারটা সিগারেট, সবাই চুপচাপ বাতাসকে দূষিত করে নিজের কষ্টটাকে ধোঁয়ায় উড়াতে চাচ্ছে। ভাই ভাবি কি জানে তুমি এত সিগারেটখোর? জিসান। তাওহিদ একরাশ বিরক্ত নিয়ে, শোন জিসান, সব কথা বউদের বলতে হয় না, যদি বলি মাথাটা মাথার জায়গায় থাকবে না। আর তোর ভাবি যদি জানে এ কথা, আমার জীবনটা তেজপাতা বানায় ফেলব। সো চুপ থাক। জিসান ও রায়হান মুস্কি মুস্কি হাসছে, করণ ওরা ভালো করেই জানে তাওহিদ ভাই কিছুটা হলেও তানজিলা ভাবিকে ভয় পায়। তাই বউয়ের ভয়ে সিগারেটটাও খায় না বউয়ের সামনে। সেদিন অনেক রাত পর্যন্ত চারজন মিলে গল্প করল। এরপর রায়হান ও নিলয় চলে গেল। তাওহিদ আর জিসানও নিজেদের রুমে চলে গেল। জিসান তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, এরপর তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কেন জানি জিসানের ঘুম আসছে না, হয়তো তিশাকে হারাবার ভয়টা একটু বেশিই পেয়েছে আজ। তাই তো নিজের অজান্তেই চোখ দিয়ে কিছু নোনা পানি তিশার কপালে পড়ছে। তিশা যদি জাগনা থাকত তাহলে হয়তো দেখতে পারত জিসানের কষ্টটা আজ। কেন তোকে হারানোর ভয়টা আজকাল আমায় তাড়া দেয় বেশি। কোনো মনে ভয় তোকে ছেড়ে দিলে হয়তো আর পাব না। বর্ডার ডাক ভালোবাসি তোকে, আমি পারবো না তোকে ছাড়া থাকতে, আমি পারবো না। বলেই তিশাকে নিজের আরো কাছে টেনে নেয়। সকালে ঘুম ভাঙলে মনে হয় কেউ আমাকে আষ্টেপৃষ্ঠে ধরে আছে। মাথাটা উঠিয়ে তাকে দেখতে লাগলাম, কেন জানি তাকে নিজের থেকে আজ ভালোবাসতে মন চাইছে, তাই লজ্জা শরম ভুলে তার কপালে গালে কিস করে, তার বুকেও একটা কিস করে নিজের থেকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। তিশা। কিছুক্ষণ পর জিসান, ঘুম কেমন হলো ম্যাডামের? আমাকে জড়িয়ে ধরেই প্রশ্ন করলেন। হুম্মম ভালো। কখন উঠলেন? তিশা। যখন তুই চোরের মতো আমাকে কিস করছিলি আর ঘুমের মধ্যে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলি। জিসান। আমি মাথাটা উঠিয়ে আর চোখে তার দিকে তাকিয়ে, আপনি তো ঘুমিয়েছিলেন, জানলেন কি করে? কারণ আমার ঘরে একটা চোর আছে, আর সে চোর আমি ঘুমিয়ে থাকলেই আসে, আর এই সুযোগে ওই চোরটা আমাকে আদর করে, জাগনা থাকলে সাহস পায় না, কেমন ভীতু বলতো। হঠাৎ তিশা জিসানের উপর উঠে পড়ে,
আর জিসানের কলার ধরে একদম কাছে এসে বলে, ওই কি বললেন, আমি চোর, ভীতু। আমি কি তোকে বলছি, আমাকে যে কিস করছে আমি তাকে বলছি। ওই হিটলার এই ঘরে আমি ছাড়া আর কোনো চুন্নি আছে, আর কার এত বড় সাহস আপনাকে কিস করবে? একদম কাছে গিয়ে কথাগুলো বললাম, এতে আমার গরম নিঃশ্বাস জিসানের মুখের উপর পড়ছে। আর জিসান নেশাভরে চোখে আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। কি হলো, হাসছেন কেন? স্বর আমার উপর থেকে, আমি বিশ্বাস করি না, তুই তো একটা আনরোমান্টিক মহিলা। কি এত বড় ইনসাল্ট, আমি নাকি মহিলা? আমি জিসানের মুখটা ধরে ওর ঠোঁটটি নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে নিলাম। জিসান হয়তো ভাবতেও পারেনি আমি এমন কিছু করব, তাই প্রথমে শোকডা হলো বেচারা। জিসানের এক হাত আমার চুলগুলো আঁকড়ে ধরে আছে, আরেক হাত দিয়ে আমার পিঠে স্লাইডাহ করছে। এভাবে অনেকক্ষণ থাকার পর আমি উঠতে চাইলে আমার কোমরকে আঁকড়ে ধরে ফাজিলটা। আমাকে ছাড়ার নামই নাই, তাই আমি একটা কামড় দিয়ে দিই। তিশা কি করলি, বেচারার ঠোঁটটা কেটে গেল। আমাকেও ছেড়ে দিল, আমি তো হেসে কুটি হয়ে যাচ্ছি। কি হলো জিসান বউ নাকি রোমান্টিক না? বেশি রোমান্টিক হলে এমন দশাই হবে। আমি হাসছি আর জিসান আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি দেখি উনি এখনো তাকিয়ে আছে। কি দেখেন এভাবে? তোকে। তোর হাসিটা অনেক সুন্দর, নিজের যত কষ্ট আছে সব যেন শেষ হয়ে যায় এই হাসির সামনে। হয়েছে, আর পাম্প মারতে হবে না, উঠুন, অফিসে যাবেন না? আমিও উঠে দাঁড়ালাম। আর তখনই জিসান আমার হাত ধরে নিজের কোলে বসিয়ে তার দুহাত দিয়ে আমাকে আবদ্ধ করে ফেলল। আজ অফিসে যাব না। কেন? তিশা, আজ তোকে নিয়ে সারাদিন ঘুরব, শপিং করব। তারপর কাল আমরা ঝুমুর আপুর গায়ে হলুদে যাব। ওকে, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে রেডা হো তাড়াতাড়ি। ওকে বলেই ওয়াশরুমের দিকে দৌড় দিলাম আমি। তিশা, আরে দাঁড়া, দেখ চলো গেল। যাক, ভালোই হলো, কালকের কোনো কথা মনে না পড়লেই ভালো। তাই আজকের দিনটা সারাক্ষণ তোর সাথেই কাটাবো। জিসান। তিশা ও জিসান নাস্তা করে রেডা হয়ে বেরিয়ে গেল। শপিং শেষ করে দুজনে বাহিরেই দুপুরের খাবার খেয়ে নিল। এরপর জিসান তিশাকে শহর থেকে একটু দূরে একটা ঝিলের সামনে নিয়ে গেল। চারদিকে সবুজ, কিছু দূরে কাশফুলও দেখা যাচ্ছে। অনেকেই এই জায়গাটা চিনে না বলে লোকজনও কম আসে, কিন্তু জায়গাটা সুন্দর, তিশার খুব পছন্দ হয়েছে। ওরা একটা গাছের ছায়ায় গিয়ে বসল। চারদিকে সুন্দর বাতাস বইছে, আর বাতাসে তিশার চুলগুলো উড়ছে। তিশা সামনের ঝিলের দিকে তাকিয়ে আছে আর জিসান তার মায়াবী তিশার দিকে। জায়গাটা অনেক সুন্দর, আপনি এখানে আগে এসেছেন? তিশা। জিসান সামনের দিকে তাকিয়ে, মম, আমি রায়হান আর কিছু ফ্রেন্ডরা যখনই সময় পেতাম এখানে এসে অ্যাডাডার দিতাম। পছন্দ জায়গাগুলোর মধ্যে এটি। এভাবে অনেকক্ষণ থাকার পর জিসান ও তিশা সন্ধ্যার দিকে রওনা দেয়। রাতের ডাহনার ও বাহিরে করে বাসায় চলে আসে। পরের দিন তিশা সব গুছিয়ে নে মনে করে। আমরা কিছুক্ষণ পরই রওনা দেব, ঝুমুর আপু ফোন দিয়ে পেরেশান করে ফেলছে। আমার হয়ে গেছে, শুধু শাড়িটা চেঞ্জও করে আসি। আমি শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলেই জিসান আমার হাতটা ধরেই কাছে টেনে আনে, উনার বুকে আমার পিঠ ঠেকিয়ে আমাকে জড়িয়ে ধরে, আমার কাঁধে নিজের থুতনিটা রেখে, কোথায় যাস? শাড়ি চেঞ্জও করতে, ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। তিশা, তাহলে ওয়াশরুমে কেন যাচ্ছিস? জিসান,
ওয়াশরুমে না গেলে কোথায় করব? তিশা: কেন এখানে? ভ্রু কুঁচকিয়ে আমার দিকে তাকিয়ে। জিসান: ঠিক আছে, তাহলে আপনি বাহিরে যান। তিশা: কেন? জিসান: কেন আবার আপনি না বললেন? তাহলে রুম থেকে বের হন, আমি রুমেই শাড়ি চেঞ্জ করি। আমি পারবো না বাহিরে যেতে, এখানেই আমার সামনে কর। জিসান: কি আমার চোখ কপালে উঠে গেছে। তিশা: কি আবার কি? আমি মনে হয় পর কেউ যেভাবে রিয়েক্ট করছিস। আর কি এমন আছে যা আমি দেখিনি এখনো? জিসান তিশার দিকে একটু আর চোখে তাকিয়ে, তুই কি এমন কিছু লুকিয়ে রেখেছিস যা আমি দেখিনি? কি রে? উফফ, এই লোকটার মুখে কিছু আটকায় না। কি সব আবোলতাবোল বলে? আমি কি লুকাবো আর? লুকানোর জিনিস তো দেখেই ফেলেছেন। ছাড়ুন, নতুন করে দেখানোর কিছু নাই আমার কাছে। তাহলে এত লজ্জা কিসের আমার সামনে চেঞ্জ করতে? শাড়ি খোল বলেই জিসান তিশার শাড়িটা একটান দিয়ে খুলে ফেলল। অবশেষে তিশাকে নিজের সামনেই চেঞ্জও করালো জিসান। জিসানের জিদের কাছে তিশার লাজ শরম হার মানল। তিশা চুল আছড়াচ্ছে আর আয়না দিয়ে জিসানকে দেখছে। জিসান খাটে বসে আধশোয়া হয়ে মোবাইল টিপছিল। তিশা মনে মনে হাজারটা গালি দিচ্ছে জিসানকে। আর রাগে নিজের চুল আছড়াচ্ছে কম, ছিঁড়ছে বেশি। গালাগালি কম কর, আর আমার রাগ চুলের উপর কেন দেখাচ্ছিস? আর একটা চুল যদি ছিঁড়ে মনে রাখিস কি করব কল্পনাও করতে পারবি না। জিসান তিশার দিকে তাকিয়ে কথাগুলো বলছে। বদমাইশ ব্যাটা, আমার চুল আমি ছিঁড়লে তোর কি? এমন হাজারো কথা তিশা শুধু মনে মনেই করতে পারে, বলতে আর পারে না। যা আর আছড়াবো না। তিশা চুলগুলো একটা কাঁটা দিয়ে বেঁধে নিল। জিসান আর চোখে দিয়ে সব দেখছে আর মনে মনে হাসছে। তিশাকে মাঝে মাঝে রাগাতে ভালোই লাগে, তাই তো আজ এমন করলাম। এরপর দুজনেই রওনা দিল বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তায় জিসান টুকটাক কথা বললেও তিশা তেমন কিছু বলেনি, একটু অভিমান করে। পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। তিশা এই প্রথম জিসানের কোনো আত্মীয়র বিয়েতে এসেছে। আর অনেকেই তাকে দেখেনি, তাই বিয়ে বাড়িতে আসতে না আসতেই তিশা ব্যস্ত হয়ে পড়ল। তিশার শাশুড়ি এর সাথে ওর সাথে কত মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, বেচারি এসে বিশ্রামও নিতে পারছে না। হঠাৎ ঝুমুর এসে সবার সামনে থেকে তিশাকে হাত ধরে নিয়ে যেতে লাগল। আরে রে আপু, কি করছেন? এভাবে গরুর মতো টানছেন কেন? উনারা কি ভাববে বলুন তো? ঝুমুর একটা রুমের সামনে এসে বলে, দেখো তিশাকে কি ভাবছে, আমার যায় আসে না। কিন্তু তোমার কারণে আমার ভাই জিসান যদি চলে যায় এখান থেকে, তাহলে আমি তোমাকে এই রাতের বেলায় পুকুরে ফেলে দেব। কেন আপু, আমি কি করলাম? কি করলে মানে? এসেই তুমি ব্যস্ত হয়ে পড়লে। আমার ভাই যে তোমার কারণে না খেয়ে আছে তা খেয়াল করছো। কেন না খেয়ে আছে? আমি কি খেতে মানা করেছি তাকে, নাকি এখন তাকে আমার খাইয়ে দিতে হবে? হে তাই দেও, যাও। ও তোমার জন্য এখনো না খেয়ে আছে, বলে তুমি নাকি সারাদিন কিছু খাওনি, তাই তোমার সাথেই খাবে। আমি রুমে গেলে আপু বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয়, যাতে কেউ এই রুমে না আসে। আমি গিয়ে দেখি সাহেব সোফায় বসে মুখ ফুলিয়ে মোবাইল টিপছে। আমি তার সামনে বসে জিজ্ঞেস করলাম সমস্যা কি। উনি আমার দিকে একবার তাকালো, আবার সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। কি হলো, কথা বলছেন না কেন? আর এখনো খাবার খাননি কেন? সোজা হয়ে বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি খাবো না, তুই যা তোর কাজে, আমাকে নিয়ে ভাবতে হবে না। মুখটা ফুলিয়ে। জিসান: তাই? আমি ভাবব না তো কে ভাববে বলুন?
নাকি এসেই কোনো শাকচুন্নিকে পেয়ে গেছেন? জিসান আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে। আমি ভাতটা মেখে তার মুখের দিকে ধরলাম, নিন খান। কি হলো? কিন্তু সে মুখ খুলল না। আমি নিরাশ হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমি কি করব বলুন তো, মা আমাকে বাড়ির মুরুব্বিদের মাঝখানে বসিয়ে দিয়েছে। আমি তাকে কি করে বলবো তার পাগল ছেলে যে আমাকে সামনে না পেলে মুখ ফুলিয়ে বসে থাকবে? বলুন তো কি ভাববে তারা? আমারও অনেক ক্ষুধা পেয়েছে, কেউ যদি না খায় তাহলে আমি আর খাব না। কেউ যদি মনে করে তার একাই জিদ আছে, তাহলে ভুল, আমিও তার বউ, আমারও কম জিদ না। এই বলে উঠে চলে যেতে নিলে আমার হাতটা ধরে ফেলে আমার দিকে ঘুরে হ্যাঁ করলে আমি খাইয়ে দিই এবং নিজেও খেতে থাকি। ঝুমুর আপু এসে, কি রোমান্টিক দৃশ্য! তোদের দেখে তো আমারই হিংসা হচ্ছে। তাহলে আমাদের দেখো কেন, নিজের হবু বরকে গিয়ে দেখো। চলবে।